শুনেছি আপনার 105 ডিগ্রি জ্বর ছিল। পর ওইখানেই আর কি ডক্টর এসে আমার ইমার্জেন্সি যা যা করা লাগছে সব করছে। অবশ্যই স্লেজিং করলে ব্যাট বলে জবাবটা দেওয়ার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ আমরা ওই মোটিভেশন নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ 2020-এর মতো 2026-এর চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। 120% দিয়ে ট্রাই করি, তাহলে আমি বেস্টটা করতে পারি। বেশি ইম্পর্টেন্ট আমার টিম আমার কাছে কি চাচ্ছে। বিশ্বকাপগামী বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অন্যতম সদস্য রিজান হোসেন, পেস বোলিং অলরাউন্ডার তিনি। তার সঙ্গে কথা বলবো ক্রিক ফ্রেন্সিতে রয়েছেন তিনি। রিজান, স্বাগত ক্রিক ফ্রেন্সিতে। প্রথম বিষয় যেটা, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আপনি সম্ভবত প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এটা ভেবেছেন বা ভাবলে কেমন লাগে? নিজের মধ্যে ওই এক্সপিরিয়েন্সটা, অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, ওয়ার্ল্ড কাপে যাচ্ছি। এটা আসলে মানে অনুভূতিটা বলে বোঝানোর মতো না। এটা মানে অনেক গর্বের বিষয়। আমার একটা মানে ড্রিম ছিল, যেহেতু এই ড্রিমটা আগের বছর পূরণ হয়নি। আমি একদম শেষ মোমেন্টে আর কি স্ট্যান্ড বাই ছিলাম, আমি টিমের সাথে যাইতে পারি নাই। সো এইবার যাইতে পারতেছি, এর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফিল হচ্ছে। যেখানে যাচ্ছেন জিম্বাবুয়েতে গ্রুপ পর্বের ম্যাচগুলা আপনারা খেলে এসেছেন ওই জায়গাতে, ওইটা নিশ্চয়ই একটা অ্যাডভান্টেজ দেবে যে আপনারা জানেন আসলে কেমন কি হতে পারে। হ্যাঁ, অবশ্যই এটার জন্য আমাদের জন্য ভালো একটা প্রিপারেশন হয়েছে। জিম্বাবুয়েতে অনেকগুলো ম্যাচ খেলছি আমরা, ট্রাই নেশন খেলছি, ওখানে আপনার 20-25 দিনের মতো ছিলাম। সো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু একটা জিনিস একটু সমস্যা হলে হইতে পারে, আমরা যখন গেছিলাম ওই টাইমটা ঠান্ডা ছিল, এখন ওয়ার্ল্ড কাপ খেলতে যখন যাবো ওই টাইমটা গরম। এই কন্ডিশনটা যদি একটু মানিয়ে নিতে পারি তো অবশ্যই ভালো একটা কিছু হবে আশা করি। ওয়ার্ল্ড কাপের এই বাংলাদেশের গ্রুপে যারা রয়েছে, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, সেকেন্ড রাউন্ডে নিশ্চয়ই বাংলাদেশ যাবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। তারপরে ওয়ার্ল্ড কাপে আপনার চাওয়া কি? না, অবশ্যই প্রত্যেকটা ম্যাচ তো ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। আর ওয়ার্ল্ড কাপ যারা খেলতে আসে সব টিম গুছানো টিম। আর আমরা যে গ্রুপে পড়ছি ওই গ্রুপটা আলহামদুলিল্লাহ মানে ভালো প্রতিদ্বন্দ্বী হবে। আমাদের ভারত পড়ছে আমাদের গ্রুপে, নিউজিল্যান্ডও ভালো টিম। হ্যাঁ, আমরা আশা করতেছি যে প্রত্যেকটা খেলায় ভালো হবে, কিন্তু পজিটিভ রেজাল্ট আমাদের পক্ষে আসবে। রিজান, এই বাংলাদেশ সম্ভবত বিশ্বে আন্ডার-19 টিম সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে, প্রিপারেশনটা অবশ্যই ভালো এই জায়গা থেকে বলা যায়। হ্যাঁ, অবশ্যই মানে আমরা মানে অনেক প্রিপারেশন, মানে সব বড় বড় টিমের সাথে খেলছি। এশিয়া কাপ 2বার খেলছি, তারপর ইংল্যান্ডের সাথে খেলছি, সাউথ আফ্রিকার সাথে খেলছি, শ্রীলঙ্কার সাথে খেলছি, পাকিস্তানের সাথে খেলছি। মানে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এখন সবাই এই অভিজ্ঞতাটা যদি আমরা জায়গায় যে ওয়ার্ল্ড কাপটা যাবো ওই জায়গায় যদি আমরা এক্সিকিউশন পারফেক্টলি করতে পারি, আমি মনে করি আমাদের জন্য ভালো কিছুই হবে। ইন্ডিয়ার সাথেও বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা আপনাদের আছে। ইন্ডিয়া কেমন কি করতে পারে, উইকনেস বা স্ট্রং জোন সবকিছুই আপনাদের ধারণা আছে। নিউজিল্যান্ডকে একটু সিলেবাসের বাইরে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, কারণ নিউজিল্যান্ড আমরা এখন পর্যন্ত পাইনি। ওদেরকে আমরা 2 বছরে দেখিনি। তো ওরা মানে কেমন টিম এটা আমরা এখন আমাদের ধারণায় নেই, ভালো কিংবা খারাপ। কিন্তু নিউজিল্যান্ড হিসেবে ওর নাম হিসেবে ওরা ভালো। কিন্তু এখন দেখা যাক কি হয়। ওটা সিলেবাসের বাইরে, অবশ্যই এটা ঠিক বলছেন। কিন্তু আমরা ম্যাচের আগের দিন অবশ্যই ওদের নিয়ে দেখবো, ওদেরকে দেখার চেষ্টা করবো, দেখে আলহামদুলিল্লাহ যতটুকু করা যায় সো ভালো রেজাল্ট আমাদের পক্ষে আসবে আশা করি। ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশের ওই রাইভালরিটা সবসময়ই থাকে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেললে উত্তেজনাটাও অনেক বেশি থাকে বাংলাদেশের দর্শকদের মধ্যে, হয়তো খেলোয়াড়দের মধ্যেও থাকে, আমি জানি না, জিজ্ঞেস করছি আসলেই থাকে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই ইন্ডিয়ার সাথে খেললে আসলে মানে অন্যান্য টিমের সাথে খেললে যে মানে ভিতর থেকে যে ভাবটা আসে ইন্ডিয়ার সাথে, তার চেয়ে 5% হইলেও বেশি আসে। কারণ ইন্ডিয়ার সাথে সবসময় একটা রাইভালরি থাকে। আর বর্তমান সিচুয়েশন তো আরো বেশি অবস্থা ভালো না। তো এই টাইমটাতে আরো বেশি অবস্থা খারাপের জন্য আরো বেশি ভিতর থেকে আসে। তো এর জন্য আমরা একদম সব 100% দিয়ে খেলবো, আশা করি ভালো কিছুই হবে। যেহেতু একটা দল, ওরা একজন প্লেয়ারকে নিয়ে পার্টিকুলারলি কথা বলা হয়তো উচিত নাও হইতে পারে, কিংবা তাও চলে আসে সূর্যবংশীর কথাটাই। আসলে লাস্ট এশিয়া কাপে আপনারা দেখেছেন হয়তো প্রায় 100 করে ফেলছিলেন, এমন একটা অবস্থা। পরে গিয়ে নিজের ডোমেস্টিক ক্রিকেটেও আরো একটা 100-এর কাছাকাছি চলে গিয়েছিলেন সূর্যবংশী। ওই জায়গায় কি বাংলাদেশ টিম ওর ব্যাপারে কি ভাবছে, কি ভাবে? ওই রকম এক্সট্রা অর্ডিনারি ওদের নিয়ে ভাবতেছি না। সূর্যবংশী, ওদের কয়েকটা প্লেয়ার আছে ভালো, এবং ওরা ভালো এক্সপিরিয়েন্স, আইপিএল এর মতো মঞ্চে ওরা খেলছে, তো এক্সপিরিয়েন্সটা ওদের ভালো। তো ওদের নিয়ে আমাদের কোচরা অনেক সুন্দর প্ল্যান দেয়। আমরা ওদের সাথে খেলছি, ওইরকম ভাবে সাকসেস হইতে পারে নাই আমাদের সাথে। তো আরো কিছু কিছু জায়গায় ল্যাগিংস আছে, ওই ল্যাগিংস গুলো আমাদের কোচ সুন্দর মতো প্ল্যান দিয়ে দেয়। এই প্ল্যানটা যদি আমরা এক্সিকিউশন পারফেক্টলি করতে পারি, আমার মনে হয় না ওই রকম বড় কিছু করতে পারবে। আর যদি প্ল্যানটা এক্সিকিউশন পারফেক্টলি না করতে পারি তাহলে হয়তো বা করতে পারে, কিন্তু আমরা যদি প্ল্যানটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ফলে আসবে।
রিজান হোসেনকে যদি ইন্ডিয়া ব্যাটসম্যান রিজান হোসেনকে যদি স্লেজিং করে, রিজান কিভাবে জবাব দেবে? অবশ্যই স্লেজিং করলে ব্যাট বলে জবাবটা দেওয়ার চেষ্টা করবো, মুখ দিয়ে যতটুকু বলতে পারি বলবো, কিন্তু ব্যাট দিয়ে জবাবটা দেওয়ার চেষ্টা করবো। যদি কন্ডিশনের কথা বলি, জিম্বাবুয়ে উপমহাদেশের বাইরে যেটাকে বলে আর কি, সাবকন্টিনেন্টের বাইরে, একই সাথে আপনি ইংল্যান্ডে খেলেছেন, সাউথ আফ্রিকা খেলেছেন, রেকর্ডও বেশ ভালো। সাউথ আফ্রিকার কথা আমার মনে আছে আপনি হাতে সেলাই নিয়ে ভালো ব্যাটিং করেছেন, ইংল্যান্ডে সেঞ্চুরি করে ফেলেছেন, খুব ভালো কিছু ইনিংস আছে। মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে কাইন্ড অফ উইকেট আপনারা পান, তার থেকে বিদেশের মাটিতে গিয়ে ওইখানে আপনি আরো বেটার ব্যাটিং করতে পারেন? হ্যাঁ, এটা অবশ্যই। মানে বাংলাদেশে কিছু কিছু জেলা আছে, মানে ওইসব জেলাতে ছাড়া উইকেট গুলা কিন্তু অত কার্যকরী আসে না, কিন্তু অন্যান্য দেশে প্রায় সবগুলা দেশের উইকেট গুলাই মানে অনেক সুন্দর উইকেট থাকে। বিশেষ করে ইংল্যান্ডে কিন্তু ঠান্ডা থাকে, হুম। ম্যাক্সিমাম টাইমে ঠান্ডার মধ্যেও ওদের উইকেট গুলো থাকে অনেক ভালো। সাউথ আফ্রিকাতেও সেম। আর যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপে হয়তো বা আইসিসির কিছু রুলস থাকতে পারে, এটা আমরা জানি না, যায় দেখতে পারবো উইকেট কেমন। সো এর জন্য আমাদের প্রিপারেশনও ভালো হয়েছে। আমরা ওই ওই অঞ্চলে যেমন সাউথ আফ্রিকাতে খেলছি, জিম্বাবুর সাথে পাশাপাশি দেশ, সিমিলার কন্ডিশন, জিম্বাবুতেও খেলছি। সো ওইখানে উইকেট গুলো ভালো। বাংলাদেশের কিছু কিছু জেলাতেও আমরা প্র্যাকটিস করছি, বিশেষ করে সিলেট, রাজশাহী, এসব উইকেট গুলো ভালো। এসবে আমরা প্র্যাকটিস করে প্রিপারেশন ভালো নিয়েছি। এখন বাকি সব যা করার ওয়ার্ল্ড কাপে করার জন্য যাবো। আপনার সতীর্থ জাওয়াদ আবরের সাথে কথা বলছিলাম একটু আগে, আমি জিজ্ঞেস করেছিলাম যে রিজান হোসেন সম্পর্কে একটা ওয়ার্ড বলেন। জাওয়াদ বলেছে এন্টারটেইনমেন্ট। তো আপনাকে যদি জিজ্ঞেস করি জাওয়াদের ব্যাপারে, বা এটাই প্রথমে জিজ্ঞেস করি, জাওয়াদ যে বললো আপনি এন্টারটেইনার, দলকে ওই যে মাতিয়ে রাখার বিষয়টা, ওটা আপনার মধ্যে অবশ্যই আছে, হয়তো আছে এই জন্যই বলেছে। জাওয়াদের এই কমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? না, হ্যাঁ, ও ঠিক বলছে। মানে আমি আমি ওই যখন দেখি যে সিচুয়েশনটা, ওই সিচুয়েশন টাইমটাতে মানে সবাইকে আমি চাঙ্গা করার চেষ্টা করি। সো আমরা যদি একটু ব্যাকফুটে পড়ে যাই ওই টাইমটা, তো ওইখান থেকে এখন কিভাবে বের হতে হয়, বেরোতে তো হবেই। তো যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি, তামিমকে বলি, জাওয়াদকে বলি, ওদেরকে বলে একটু মোটিভেশন করার চেষ্টা করি যতটুকু ওরা পারে। হয়তো বা আমার কথাই নিচ্ছে, নেওয়ার জন্য তাদের মাথায় আছে, তো ইনশাল্লাহ এটা ভালো কিছু হচ্ছে। তাহলে টিমে রিজান হোসেনের যে রোল, সেটা আপনার নিজের বা দলের খেলা অবশ্যই হয়তো সহজ করে বা প্রেশার রিলিজ করে দেয় নাকি? না, অবশ্যই এটা প্রেশারটা রিলিজ করে, কিন্তু আমি তো একটা ব্যক্তিগত চিন্তা নিয়ে যাইতে পারবো না, কারণ আমি যে রোলটাতে খেলি ওটা পুরাতো সিচুয়েশন উপরে ডিমান্ড করবে। আমি জানি না আমি কোন সিচুয়েশনে যাই খেলবো। এমনও হইতে পারে একদিন ব্যাটিং নামছি যে 15 ওভারে 3 উইকেট চলে গেছে, আবার এমনও হইতে পারে একদিন ব্যাটিং নামছি যে বাকি আছে আর 15 থেকে 20 বল। তো ওই টাইমে একরকম খেলা হবে, আবার 15 ওভারে উইকেট 3টা চলে গেছে, ওই টাইমে নামলে একরকম খেলা হবে। তো সিচুয়েশন যখন যেটা আসবে ওইটা অনুযায়ী খেলতে হবে, এর জন্য আর কি প্রিপারেশন হচ্ছে। আর বোলিং এর কথা যদি বলি, আমি আপনার সাথে আগেও কথা বলেছি এই বিষয়ে যে আপনি প্রথম 10 ওভারে বোলিং করতে পারেন, মিডল ওভারে বোলিং করতে পারেন, আপনাকে চাইলে আপনার ক্যাপ্টেন ডেথ ওভারেও বোলিং আনতে পারে। মানে যখন এই যে ভ্যারিয়েশন গুলো আসে যে আপনাকে এক এক সময় আনা হচ্ছে, আবার আপনি ডেলিভার করছেন, ভালো করছেন, ওইটা মাথায় আসলে তখন কি চলে? প্রেশার থাকে কোনো যখন ডেথ ওভারে আসেন? না, ওই রকম প্রেশার না, জাস্ট প্ল্যান থাকে। 3টা ডিপার্টমেন্টের প্ল্যান থাকে। আমাদের কোচরা আছে অনেক ভালো ভালো মানের, ওনারা সুন্দর মতো প্ল্যান দেয়। এই ফার্স্ট 10 ওভারে কি একটা প্ল্যান থাকে, সেকেন্ড পার্টে একটা প্ল্যান থাকে, ডেট ওভারে আর একটা প্ল্যান থাকে। সো জাস্ট খালি আমি ওই প্ল্যানটা মনে রাখি যে এই প্ল্যানটা এখন দিছে, এই প্ল্যানটা এখন আমি এক্সিকিউশন পারফেক্টলি করি। জাস্ট এটাই, মানে নার্ভটা ধরে রেখে জাস্ট আমি চেষ্টা করি যে আমি ট্রাই করি যে আমি জানি বেস্টটা করতে পারি। আমার তরফ থেকে 100% আমি 120% দিয়ে ট্রাই করি, তাহলে আমি বেস্টটা করতে পারি। তো আমি এটাই ট্রাই করি, তো ইনশাল্লাহ সাকসেস এটাতেই আসে। এইখানে ওই যে বললাম না যে সাকসেস হওয়া, টাফ সিচুয়েশনে ক্রুশাল মোমেন্টে গিয়ে সাকসেস হওয়াটা, এখানে বুদ্ধির খেলা কতটা দরকার? হ্যাঁ, অবশ্যই। এটা তো মেন্টালি একটা, মনে করেন মাথা, ক্রিকেট খেলাটা একটা মাথার খেলা। এখানে হচ্ছে মূল জিনিসটা হচ্ছে মাথা দিয়ে আটকে রাখতে হবে। আপনার স্কিল যদি দেখেন, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, আপনার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ওরা কিন্তু অনেক আগায় আছে। এখন এখান থেকে যে মাথা দিয়ে ভালো ক্রিকেট খেলতে পারবে, মাথা দিয়ে প্রেশার সিচুয়েশন গুলো আসবে, ওইটা যে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারবে, তারাই কিন্তু ভালো একটা রেজাল্ট করবে। সো আমাদের পক্ষ থেকে এটা, আমি টিমমেটের সাথে কথাও বলছি এটাতে, এবং আমি নিজেও এটা চেষ্টা করি যে প্রেশার সিচুয়েশনটাতে প্রেশার না নিয়ে মাথাটাতে রিল্যাক্স রেখে জানি শেষ করতে পারি, সুন্দর মতো খেলতে পারি। এই লাস্ট অনুযায়ী হয় নাই। আপনার কাছে যদি কারণ জিজ্ঞেস করি, কেন মনে হয়? না, কারণ আমরা আলহামদুলিল্লাহ ভালো খেলতেছিলাম। আমরা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছি। তো ওইখানে আপনার একটু, আর চ্যাম্পিয়ন হইতে গেলে কিছু কিছু লাক লাগে। লাক ছাড়া আপনি চ্যাম্পিয়ন হইতে পারবেন না বা বড় একটা টুর্নামেন্ট জিততে পারবেন না। তো এইখানটাতে আমাদের এই প্রবলেমটা হয়ে গেছে যে বৃষ্টি হয়েছে,
সারাদিন বৃষ্টি হয়েছে, আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে। পাকিস্তান এগেনস্ট ওরা সবসময় আপনার পেস বোলিং, একদম ছোটবেলার থেকে আমি যখন থেকে ক্রিকেট বুঝি তখন থেকেই শুনি, এখন খেলতেছি, মানে এখন ওদের পেস বোলিং গুলোই ভালো। ব্যাটসম্যানের চেয়ে ওদের বোলিং পেস বোলিং গুলো ভালো হয়, এবং ওরা লাকিলি ছিল যে ওই দিন টসটাও জিতে গেছে। তো এই ফায়দাটা ওরা নিয়েছে, এর জন্য ওরা একটু প্লাস পয়েন্ট হয়ে গেছে। আর আমরা ওই দিনটাতে আর ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা যে মানে প্লেয়ার ছিলাম, বিশেষ করে জাওয়াদ, তামিম, আব্দুল্লাহ, রাতুল, মানে যে মাপের প্লেয়ার তারা ওইভাবে ওই দিনটাতে খেলতে পারে না। যদি পারতো তাহলে আমার মনে হয় যে ভালো আমাদের পক্ষে আসতো রেজাল্টটা। তো প্র্যাকটিক্যাল ওই দিনটাতে আমরা খারাপ খেলে ফেলছি, তাই আর ম্যাচটা হেরে গেছি। আপনি যে ম্যাচের কথা বলছেন, আসলে দর্শকদের জন্য একটু কথাটা বলে রাখি, আপনি ম্যাচটায় খেলতে পারেননি, এবং সেটার কারণ আমি যতদূর জেনেছি আপনার 105 ডিগ্রি জ্বর ছিল, যেটা খুব বিরল একটা বিষয়। মানে একটু বলা যায় আমাদেরকে কিভাবে কি হলো? না, এটা হচ্ছে আপনার মানে ওই দুবাইয়ের ওয়েদারের সাথে, মানে দুবাই ওয়েদারটা আপনার একরকম ছিল, মনে করে অনেক বাতাস, ঠান্ডা, আবার গরম, মানে মিক্সড। আর মরুভূমির দেশ তো, বালুটা উঠতো অনেক। তো আমার ওই বালু দিয়ে মানে গলা দিয়ে নাক কান দিয়ে বালুগুলো ঢুকছে। তো এটা আমি বুঝতে পারিনি, আমি তো এবার প্র্যাকটিস করছি, খেলছি। তো হঠাৎ করে আমার এই জ্বর চলে আসছে, মানে এত প্রচুর পরিমাণে জ্বর আসছে, মানে হোটেলে আমার মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছিল। পরে ওইখানেই আর কি ডক্টর এসে আমার ইমার্জেন্সি যা যা করা লাগছে সব করছে। ম্যাচ খেলার জন্য তারা আমাকে যথেষ্ট পরিমাণে ট্রাই করছে, কিন্তু আর ম্যাচের দিন আমার শরীরটা ওইরকম রিকভারি করতে পারেনি। তো এর জন্য আর কি আমি ওই বড় ম্যাচটা মিস করে দিয়েছি। একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাচ বলা যায়, হয়তো সেটাই মিস করেছেন। বাংলাদেশ আপনি থাকলে হতেও পারতো গল্প হয়তো ভিন্ন। আপনি মিডল অর্ডারে একটা পিলারের মতো বলা যায়, বোলিং এর কথা তো নাই বললাম, সেটা আরো ভালো সার্ভিস আপনি সব ক্ষেত্রে দিয়ে থাকেন। এখন বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, আপনি মিডল অর্ডারে ব্যাটিং করেন, সময়ের প্রয়োজন বুঝে স্ট্রাইক রোটেশন বলেন, বিগ হিট বলেন, আপনি করছেন, পাল্টা আক্রমণ সবকিছুই করছেন। ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনার ব্যাটসম্যান রিজনের চাওয়া কি থাকবে? চাওয়াটা তো সবসময় বড় থাকে, চাওয়াটা তো থাকে যে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়, হাইস্ট রান টেকাবে। কিন্তু এখানে তো আমার পুরো সিচুয়েশনের উপরে নির্ভর করবে যে আমি হাইস্ট রান টেকারের চেয়ে আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট আমার টিম আমার কাছে কি চাচ্ছে। টিম যদি আমার কাছে 15 রান বা 20 রান করে যদি হ্যাপি থাকে বা আমি জিতাতে পারি, ওটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবার যদি টিম আমার কাছে সেঞ্চুরি চায়, তো আমার ওই সেঞ্চুরি দিতে হবে। সো আমি এখন ইন্ডিভিজুয়াল নিজের চেয়ে আমি টিমের দিকে একটু বেশি তাকাচ্ছি, যে আমি যদি ভালো খেলি অবশ্যই আমার নিজের জন্য ভালো এবং টিমের জন্য আর বেশি ভালো। তো এর জন্য আর কি টিম যেভাবে চায়, আমার যেভাবে করতে হয়, তো আমি ওইভাবেই করবো। তো ওইভাবে করার জন্য আমি প্র্যাকটিস করতেছি, প্রস্তুতি নিচ্ছি। তো ইনশাআল্লাহ ওইভাবেই কাভারটা করবো ওয়ার্ল্ড কাপটা, এবং বাকি সব আল্লাহ ভরসা। আমি যে স্বপ্ন নিয়ে যাচ্ছি, যদি ওটা পূরণ হয় তো ভালো কিছু হবে। শেষ প্রশ্নটা করি, যে আকবর আলী কিংবা তানজিম হাসান সাকিব থেকে পারভেজ ইমন, তানজিদ তামিম সবাই রয়েছে, তারপরের দুইটা ব্যাচে খারাপ করার এক্সপিরিয়েন্সও আপনারা দেখেছেন, তারপরে আপনারা যাচ্ছেন। দুই ধরনের এক্সপিরিয়েন্স যখন আপনাদের সামনে আছে, মানে কোনটা বেশি আসলে কাজ করে? ওইটা মোটিভেশন 20 সালের, নাকি পরের দুইটার একটা চ্যালেঞ্জও? আমাদের কাছে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে 2020 সালের মোটিভেশনটা। কারণ বিশেষ বিশেষ কারণটা হচ্ছে যে ওই ব্যাচের যে কোচ ছিল নাবিদ স্যার এবং রিচার্ড, তারা কিন্তু আমাদের এই ব্যাচটাতে আছে। আপনার 2024 সালে তারা ছিল না। তো এইটার জন্য তারা মানে চ্যাম্পিয়ন হইতে কি কি করা লাগছে তারা জানে, তারা ওই টিমের কোচ ছিল, তারা আমাদের ওইভাবেই গাইড করতেছে। তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করতেছি, লাস্ট 2 বছর ওইভাবেই করছি। এখন ওয়ার্ল্ড কাপেও কিভাবে কি করলে আকবর ভাইরা চ্যাম্পিয়ন যে হয়েছে, এর জন্য তারাই তো ছিল এখানে, প্ল্যানিং যা করা লাগছে তারা করছে। ফিটনেসে ঠিক রাখার জন্য কি করা লাগছে রিচার্ড করছে, আর হেড কোচ তো নাবিদ স্যার ছিলই। তো সব প্ল্যান সবকিছু তারা করছে, আমাদেরও সেম ভাবেই দিচ্ছে। এখন আমরা যদি ওই প্ল্যানগুলো আমাদের দিবে, আমরা যদি সেম ভাবে এক্সিকিউশন করতে পারি, তো ইনশাল্লাহ আমরা ওই মোটিভেশন নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ 2020-এর মতো 2026-এর চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট রিজান হোসেন। Thank you. দর্শক অবশ্যই অবশ্যই আপনারা শুনছিলেন, রিজান হোসেন দোয়া চেয়েছেন 2026 বিশ্বকাপে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করেই ফিরতে চান। বাংলাদেশ দল এবং রিজান হোসেন সবার জন্যই শুভকামনা।